ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। গত কয়েকদিনের আলোচনা সমালোচনার পর অবশেষে পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবারের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যায় তার বাসভবনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি আর ফোনালাপ ফাঁস কেলেঙ্কারির পর তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সে সঙ্গে মুরাদ হাসানকে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সবশেষ রোববার রাতে প্রতিমন্ত্রী মুরাদ, চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপের রেকর্ড ভাইরাল হয় নেট দুনিয়ায়। ভার্চুয়াল মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার পর ঘৃণা আর ক্ষোভ বেড়ে যায় দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের। আমি আপনার সামনে আসলে আপনি আমার মাইক দেন, মাইক দিয়ে মাহিরে দিব ফোনটা। আসসালামু আলাইকুম। তোর নম্বর বহু হবা, তোমার খ্যাপাস না, প্রজাতন্ত্রের চাকর আমি, সার্ভেন্ট অফ দ্য স্টেট। বিষয়টি নিয়ে অরাজনৈতিক জনগোষ্ঠীর মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সোমবার ক্ষোভ ছাড়েন বিএনপির মহাসচিবও। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। ধিক্কার দেই আমি তাকে। প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে। তবে এত সব সমালোচনা আর তির্যক মন্তব্য শেষ পর্যন্ত মন্ত্রিসভার এই সদস্যকে একেবারে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। বিষয়টি স্পষ্ট হয় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। সোমবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমে বলেন, মন্ত্রিসভার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত 8টার সময় পৌঁছে দিয়েছি। ডাক্তার মুরাদ হাসান জামালপুর 4 আসন থেকে এমপি নির্বাচিত হয়ে 2018 সালে প্রথমে স্বাস্থ্য এবং বর্তমানে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মন্ত্রিসভায়। জামালপুরের সরিষাবাড়ি থেকে উঠে আসা মুরাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর পরবর্তীতে বিএসএমএমইউ এর অনকোলজি বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন বিষয়ে শ্রুতিকটু এবং অসংলগ্ন মন্তব্যের রেশে শেষতক মন্ত্রিসভা থেকে ন্যাক্কারজনকভাবে বিদায় নিতে হচ্ছে ডাক্তার মুরাদকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কেবল দ্বিপাক্ষিক কারণে নয়, এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সুসম্পর্ক জরুরি। ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী দিবসের অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কথা বলেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ও আদর্শিক মানচিত্র বদলে গেছে। 50 বছর আগে আজকের দিনে বাংলাদেশের বিজয়ের 10 দিন আগেই ভুটান ও ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রথমবারের মতো দিনটি ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের আরও 18টি শহরে মৈত্রী দিবস হিসেবে পালিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা ও সঙ্গীত সন্ধ্যায় স্পিকার ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সেনাপ্রধান, সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সৈয়দ মোজাম্মেল আলী, এনামুল হক ও ডক্টর সঞ্জিদা খাতুনের পক্ষে তাদের পরিবারের সদস্য ও সাজ্জাদ জহিরের হাতে পদ্মশ্রী পদক তুলে দেন ভারতের হাই কমিশনার। The liberation of Bangladesh changed the political map of South Asia, but it did more than that. It also changed the ideological map. Today, our countries are the closest of partners in the political, diplomatic, commercial, economic, developmental, cultural, security, and even people-to-people fronts. But there are still issues like Tista water sharing that we hope to resolve also through spirit of goodwill and cooperation. A stable and mutually beneficial partnership can play a pivotal, exemplary role and accelerate shared prosperity to change the lives and livelihoods of the people of the entire region. দেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে কয়েকদিনের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এই জন্য এরই মধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা জমি জমা নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তাড়াতাড়ি ভ্যাকসিন দেশে তৈরি করতে হবে। আমরা কিছুদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে আমরা ভ্যাকসিনের বিদেশের সাথে আমরা একটা চুক্তি আমরা সই করব। বুস্টার ডোজ বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে, আমরাও সেটা দেওয়ার ব্যবস্থা নিয়েছি এবং অল্প দিনের মধ্যেই যারা বয়স্ক 60+ তাদেরকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, they will be given the booster dose. That arrangement we have made, we have got the consent from the Prime Minister. চট্টগ্রামে কোরিয়া থেকে ওমিক্রন শনাক্তের কিট এনেছে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। প্রতিটি কিট ১৬০০ টাকা করে ১০০টি কিট আনা হয়েছে। 3 থেকে 5 ঘন্টার মধ্যেই ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানা সম্ভব হবে। প্রাথমিকভাবে বিদেশ ফেরত কারো শরীরে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানান শিভাসুর উপাচার্য। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। পার্শ্ববর্তী দেশ ভারতেও নতুন ধরনটি শনাক্ত করা হয়েছে। তাই দ্রুত দেশে ওমিক্রন শনাক্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সংগ্রহ করেছে ওমিক্রন শনাক্তের কিট। এই কিটের মাধ্যমে 3 থেকে 5 ঘন্টার মধ্যে কেউ এ ভাইরাসে আক্রান্ত কিনা তা জানা যাবে। তবে শতভাগ আক্রান্ত কিনা নিশ্চিত হতে করতে হবে জিনোম সিকোয়েন্স। ভেরিয়েন্টটা সাধারণত একটা কিছু স্পেসিফিক জিনের মিউটেশনের কারণে ডেভেলপ হয়েছে। তো এই কিটটা দ্বারা আমরা প্রথমে হিট করতে পারবো যে ওই যে মিউটেশন হচ্ছে যে জিনগুলোতে, প্রাইমারিলি আমরা এগুলোকে ডিটেক্ট করতে পারবো। এমনকি যদি কোনো কারণে ওই জিনগুলো অ্যাবসেন্স থাকে, ওই ভাইরাসটাকে আমরা আবার ফার্দার আরএনএ এক্সট্রেকশন করে আরএনএকে হোল জিনোম করলে দেন আমরা কনফার্ম হবো যে এখানে আসলে ওমিক্রন ভাইরাসটা সার্কুলেট হইতেছে। 1,60,000 টাকা খরচ করে 100টি কিট কোরিয়া থেকে আনা হয়েছে বলে জানান শিভাসুর উপাচার্য। প্রাথমিকভাবে বিদেশ থেকে আসা কারোর মধ্যে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এই কিট দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ওমিক্রন যদি ধরা পড়ে এটাকে হোল জেনোম সিকোয়েন্সিং করে ফাইনালাইজ করতে হয়। তা আমরা প্রাথমিকভাবে একটা বলতে পারবো এটা ওমিক্রনে আক্রান্ত এবং তাকে সাথে সাথে আমরা আইসোলেশনে নিতে পারবো এবং তার সাথে যে কন্ট্যাক্ট যারা হয়েছে তাদেরকে কিন্তু আমাদের স্ট্রেসিং করে আমাদের এই টেস্টে আনতে হবে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,৩৩১ জন মারা গেছে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের ঢেউ সামলাতে জোর প্রস্তুতি রয়েছে প্রশাসনের। সেই সাথে এই কিটের মাধ্যমে যারা বিদেশ থেকে আসবে তাদের শরীরে যদি করোনার প্রাদুর্ভাব থাকে সেটি পরীক্ষার মাধ্যমে অমিক্রন রয়েছে কিনা তাও শনাক্ত করা সম্ভব। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। থাইল্যান্ডে প্রথমবারের মতো ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ধরনটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে দেশ জুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। করোনার ডেল্টার চেয়েও অধিক সংক্রামক নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের অনেক দেশ। তবুও ছড়িয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটি, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে অমিক্রন। সম্প্রতি আফ্রিকা ফেরতদের থেকেই ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। অমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে থাইল্যান্ডেও প্রথমবারের মতো অমিক্রন আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ বিষয়টি নিশ্চিত করে। এদিকে যুক্তরাজ্যে বাড়ছে অমিক্রন সংক্রমণ। ব্রিটেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় একদিনে নতুন এই ভ্যারিয়েন্টটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 50 ভাগ। স্থানীয় সময় মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যদিও এরই মধ্যে অমিক্রনের স্থানীয় সংক্রমণ শুরু হয়ে থাকলে বিধিনিষেধ দিয়েও কোনো কাজ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। এদিকে অমিক্রন আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির 1/3 অঙ্গরাজ্যে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়েছে বলে জানায় আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। বিদেশ ফেরতদের পাশাপাশি দেশ থেকে বাইরে যাননি এমন মানুষের শরীরেও ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা। এরই মধ্যে স্থানীয় সংক্রমণ শুরু হয়েছে বলেও আশঙ্কা অনেকের। কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তা সঠিকভাবে নির্ণয় করতে জেনেটিক সিকোয়েন্সিং করার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
করোনা নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের প্যারিসবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু ও জুবায়ের ফয়সাল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। জেনিফার, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই একদিকে করোনার সংক্রমণ বাড়ছে, পাশাপাশি করোনা ভাইরাসের নতুন যে ভেরিয়েন্ট অমিক্রন, তাতেও মানুষজন এখন আক্রান্ত হচ্ছেন। এর মধ্যেই বড়দিনকে সামনে রেখে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশও প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের সাথে সময়ের বিশেষ প্রতিনিধি এবং আমাদের জুবায়ের ফয়সাল আমাদের সাথে আছেন। তিনি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে এখন ফ্রান্সে এসেছেন। আমরা তার কাছ থেকে শুনবো ইউরোপের বিভিন্ন দেশে বড়দিন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি তিনি এখানে দেখছেন এবং এখানে যে করোনার যে নানারূপ বিধিনিষেধ আছে সেগুলো তার কি অভিজ্ঞতা আছে। জি, ধন্যবাদ। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে গণমাধ্যমের সব খবরে যে ইতালিতে এক ধরনের নতুন বিধিনিষেধ তারা দিয়েছে। দেখছি যে সেখানে আমি গতকালকেই আজকেই আমি ইতালি থেকে এসেছি, ভেনিস থেকে, এবং আমরা দেখেছি সেখানে আসার পথে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা, কোভিড সার্টিফিকেট এবং ভ্যাকসিন সার্টিফিকেট আছে কিনা এটা ছাড়া এবং গ্রিন পাস ছাড়া কাউকে আসলে কোনো রেস্তোরাঁতেও ঢুকতে দেওয়া হয় না। যে নতুন বিধিনিষেধটি আমরা দেখলাম সেটি হলো যে যারা ভ্যাকসিনেটেড না, 2 ডোজ ভ্যাকসিন দেওয়া হয় নাই, তাদের কাউকেই ইতালিতে আগামীকাল থেকে আর প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম একটি খবর আমরা দেখেছি। মূলত আমরা সুইজারল্যান্ডে যখন গেলাম তখন দেখলাম যে বড়দিনকে কেন্দ্র করে আসলে পুরো ইউরোপেই তো একটা সাজ রব চলে এবং এক ধরনের পূর্ব প্রস্তুতি চলে কয়েক মাস ধরে। এর আগে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক ধরনের বিশেষ মূল্য ছাড়ে অনেক ধরনের পণ্য বিক্রিরও এক ধরনের উৎসব চলে। তো সেই ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে সুইজারল্যান্ডের জনজীবনে। আমরা দেখেছি যে সেখানে আসলে মানুষ অত বেশি উৎসব মুখর নেই। ইতালিতে আসার পরে আমরা দেখেছি সেখানে একটা বাংলাদেশ কমিউনিটির একটা বড় সংখ্যক মানুষ বসবাস করে। সেখানে আমরা দেখেছি যে উৎসবের কিছুটা রেশ সেখানে আমরা দেখছি, কিন্তু সেখানে মানুষের মধ্যে এক ধরনের যে কি বলে একটা অনুভূতি রয়েছে যে কি হবে, কি হতে পারে, কিংবা আবারও বিধিনিষেধ। আপনি যদি এখানে একটু উল্লেখ করেন, আপনি ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশি ব্যবসায়ী যারা, তাদের সাথে আসলে কথা বলেছেন এই বড়দিন উপলক্ষে তাদের যে প্রস্তুতি ছিল কিংবা ব্যবসা বাণিজ্যের আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, তাদের সাথে কি কথা বলেছে? তারা কিন্তু আসলে এক ধরনের হতাশা প্রকাশ করেছে এবং বিশেষ করে ভেনিস এবং মিলানে প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তাদের যে পরিস্থিতিটা দেখছি, ইভেন আজকে আমরা ফ্রান্সে যে তারা আসলে যে পরিস্থিতি আমরা দেখছি যে তারা এক ধরনের শঙ্কার মধ্যে, যে ঠিক কি পরিস্থিতি যে হবে সামনে সেটা নিয়ে তারা এক সন্দিহান আছেন। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন যিনি ফ্রান্সে বাংলাদেশ যে ইকোনমিক যে চেম্বার, সেটির বাংলাদেশ চেম্বার ফ্রান্স, তার সভাপতি রয়েছেন আমাদের সাথে, কাজী এনায়েতুল্লাহ। আমরা একটু ওনার কাছে জানতে চাই যে আসলে এখানকার পরিস্থিতি কি এবং এখানকার ব্যবসায়ীরা আসলে ঠিক কি চিন্তা করছেন। জনাব এনায়েতুল্লাহ, আমরা দেখছি যে করোনার একটা নতুন ধরনের সংক্রমণের একটা শঙ্কা জেগেছে এবং তার মধ্যেই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের মতো একটা বড় রাষ্ট্র যেখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি যারা বসবাস করেন। আপনারা আসলে কি দেখছেন যে প্রস্তুতিটা কেমন এবং ঠিক এদেশের সরকার এই পরিস্থিতি সামলানোর জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আসলে আমরা অনেক আশা আমাদের নিয়ে ছিল, আমাদের অনেক আশা ছিল যে ক্রিসমাসটা অন্য 2 বছরের মতো আমরা তার চেয়ে ভালোভাবে উদযাপন করব, সব দিক থেকেই, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক সব দিক থেকেই। কিন্তু হঠাৎ করে এই পঞ্চম যে একটা ওমিক্রনের আগমনের পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে একটা শঙ্কা যেটা সবাই আমরা অনুভব করছি এবং সরকারও ধীরে ধীরে বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছেন এবং সেগুলো আশা করা যাচ্ছে ক্রিসমাসের আগ পর্যন্ত ওনারা অনেক কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না যেগুলো জনজীবনকে বিপর্যস্ত করবে। তবে ডিস্কোটেক বা অন্যান্য যারা যেখানে অনেক বড় গ্যাদারিং হয়, পাবলিক গ্যাদারিং হয়, সেখানে অনেক রেস্ট্রিকশন ইতিমধ্যে চালু হয়েছে। সময়ের সঙ্গে সেটা বোঝা যাবে। তবে যারা আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা যারা আছি, আমরা একটু আশাহত হয়েছি। এটা ন্যাচারাল একটা ব্যাপার, ন্যাচারাল ক্যালামিটিস। এখানে সরকার কি করতে পারে? ফরাসি সরকার কি পুনরায় লকডাউন বা এই ধরনের আরো কঠোর কোনো বিধিনিষেধের কথা ভাবছে কিনা, সেটি আপনি কি বলবেন? ফরাসি সরকারের উদ্দেশ্য বা ইচ্ছা হচ্ছে আমরা যে বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় এড়ানো, এবং সেটা তারা চান না। কিন্তু যদি বাধ্য হয় পরিস্থিতি সময়ের সঙ্গে সে দেখা যায় কঠিনতর অবস্থা বিরাজ করছে, তখন নিশ্চয়ই তারা কঠিন সিদ্ধান্ত নেবেন এবং লকডাউন থেকে শুরু করে অন্যান্য যত সব আগে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সেগুলি কার্যকরী করবেন। তবে এখানে একটা আশার ব্যাপার হচ্ছে যে এখানে প্রায় 75-80% মানুষ ডবল ভ্যাকসিনেটেড। এখন তারা যেটা বুস্টার নিচ্ছেন সেটার মাধ্যমে আশা করা যাচ্ছে যে সরকার তার লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং এখানে করোনা
সংক্রমণ যেটা বাড়ছে, যারা এই 10% লোক এখন ভ্যাকসিন নেননি তাদের ব্যাপারে সরকার বিভিন্ন রকম কড়া নিষেধাজ্ঞা জারি করছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারে, ট্রান্সপোর্টের ব্যাপারে, রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে। তারা যদি এই ভ্যাকসিনটা নিয়ে নেয় তখন সংখ্যাটা আরো কমবে, তাদের জন্য নানা চাপ সৃষ্টি করা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু, তিনি দীর্ঘদিন এখানকার কমিউনিটির জনগণের সাথে কাজ করছেন এবং তিনি আসলে প্রকৃতপক্ষে অবস্থাটি একেবারে কাছ থেকে দেখছেন। আমরা বাবু আপনার কাছে জানতে চাই যে এখানে যে ফ্রান্সের প্যারিসের বাইরেও যেসব কমিউনিটিতে বাংলাদেশিরা বসবাস করেন সেখানকার অবস্থাটা যদি একটু জানাতেন। রাজধানী প্যারিসের পাশাপাশি অন্য আসলে বড় শহরগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি তুলুজ, যেখানে আমাদের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় একটি নগরী যেখানে বলা হয়, সেখানেও আমাদের বাংলাদেশিরা অনেকটাই আসলে একদিকে ভাইরাসে যেমন আক্রান্ত হচ্ছেন তেমনি কিন্তু ব্যবসা বাণিজ্যের একটি প্রভাব পড়েছে। তো আমাদের সাথে একজন অতিথি আছেন তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আহমদ সেলিমের কাছ থেকে আমরা আসলে আরো জানতে পারবো যে তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনে এখন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ বা প্রতিনিয়ত বাড়ছে, সেখানে আসলে কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি দেখছেন? আপনারা জানেন যে তুলুজ ফ্রান্সের তৃতীয় বৃহত্তর শহর, যেখানে প্যারিসের পরেই বাংলাদেশি অধ্যুষিত শহর। সেই শহরে আমি বসবাস করছি এবং দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। তো বিগত 2 বছর ধরে কোভিড-19-এর যে আক্রমণের কারণে এখানের ব্যবসা বাণিজ্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা আশা করছিলাম যে এটা ধীরে ধীরে আমরা একটা স্বস্তির দিকে ফিরে যাচ্ছি। কিন্তু এখন আবার যে ওমিক্রন এসছে, এটা নিয়ে কিন্তু আমরা ব্যবসায়ী তথা ফ্রান্স সকল জনগণ এবং ব্যবসায়ীরা তো উদ্বিগ্ন বটেই। তো এই ডিসেম্বর মাস ইউরোপের দেশসমূহগুলিতে একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ এখানে ক্রিসমাস সময়ে মানুষ এই মাসটিকে খুব গুরুত্বের সাথে দেখেন এবং বিভিন্ন প্রস্তুতির সাথে এই মাসটি পালন করে থাকেন। তো এই অবস্থায় ওমিক্রনের যেই প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তো এইগুলি নিয়ে আমরা খুবই চিন্তিত এবং এই দেশের সাধারণ জনগণ এবং সরকার সহ সকলেই, ব্যবসায়িক সম্প্রদায় সকলেই চিন্তিত। তো এই বিষয়গুলিতে যাই হোক, আপনাকে ধন্যবাদ। জেনিফার, করোনা সংক্রমণের মধ্যেই ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশ যে ধরনের তারা প্রস্তুতি নিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সিনিয়র রিপোর্টার জুবায়ের ফয়সাল, সেই সাথে আরো 2 জন অতিথির সাথে আমরা কথা বললাম। তো ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে প্যারিসে। সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লুৎফুর রহমান বাবু ও জুবায়ের ফয়সাল। দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটি যানজটমুক্ত শহর হিসেবে এতদিন সুনাম কুড়ালেও এখন সেটি ভেস্তে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কয়েকশো সিএনজি অটোরিকশার কারণে পথে পথে বেড়েছে যানজট। রেজিস্ট্রেশন না থাকায় বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। প্রয়োজনীয় সংখ্যক অটোরিকশাকে অনুমোদন দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের, আর প্রয়োজনের নিরিখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্যচিত্র রিপোর্ট। 15 বর্গ কিলোমিটারের পর্যটন শহর রাঙামাটি দেশের একমাত্র রিকশাবিহীন শহরও। এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম সিএনজি অটোরিকশা। চলাচলের অন্য কোনো পরিবহন না থাকায় উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছগাছালির আড়ালে সবুজ রঙের অটোরিকশা এই শহরের সৌন্দর্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। কিন্তু সেই সৌন্দর্য ও যানজটমুক্ত শহরের সুনাম আর তেমন একটা নেই। শহরের রাস্তায় নম্বরবিহীন কয়েকশো অটোরিকশা চলায় বেড়েছে যানজট, ফলে মোড়ে মোড়ে গাড়ির জট। আবার অটোরিকশাগুলির নম্বর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। নির্দিষ্ট যাত্রী কিন্তু অতিরিক্ত গাড়ি, এই দুয়ের সমীকরণে উপার্জিত অর্থ মালিককে দেওয়ার পর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। আগে ছিল 500 গাড়ি, এখন 3000-এর উপরে হয়ে গেছে। আমরা আগে বেতন পাইতাম 500, এখন বেতন পাচ্ছি 150-200 টাকা। ডেলি আসতেছে, ডেলি এমন কোনো বন্ধ নেই, এমন কোনো দিনে যে গাড়ি আসতেছে না। সেই গাড়িটা বন্ধর একটা ব্যবস্থা করা হোক, করলে আমরা খুবই উপকৃত হব। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে ডিসি স্যারের রেজিস্ট্রেশন করে দিলে আমরা সুন্দর মতন গাড়ি চালাইতে পারবো, বপুলা লইয়া 2টা ভাত খেতে পারবো। বাইরের জেলা থেকে যে গাড়িগুলো রাঙামাটি এসে
বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা নাম্বার প্লেটও চেঞ্জ করে ফেলছে। এ অবস্থায় প্রয়োজনীয় সংখ্যক অটোরিকশাকে অনুমোদন দেওয়ার আহ্বান জানান এই শ্রমিক নেতা। সীমিত কিছু গাড়ির নাম্বার দিয়ে টোটাল রাঙামাটি পারবেন না, এই গাড়িগুলোর জন্য রাঙামাটিতে বাইর করে দেওয়া হবে। আমাদের কত হচ্ছে নিবন্ধের ক্ষেত্রে প্রয়োজনের নিরিখে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শীঘ্রই সভা করে এই বিষয়ে বিআরটিও থাকবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও থাকবে। এখন যারা সবার যে মেম্বার যারা সকলের অংশগ্রহণে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। বিআরটিএর তথ্য মতে বর্তমানে শহরে গাড়ির সংখ্যা প্রায় ১৫০০ হলেও নিবন্ধিত অটোরিকশা চলছে ৪৬,০০০। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশ কোস্টগার্ডকে ২০টি রেস্কিউ বোট এবং ৪টি তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ উপহার দিল জাপানের সাহায্যকারী সংস্থা জাইকা। দুপুরে চট্টগ্রামে জমকালো আয়োজনে জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বোট ও জাহাজগুলো কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। শাখা চুপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা কোস্টগার্ড পূর্বাঞ্চল সদর দপ্তর ঘাটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে জাইকার উপহার হিসেবে দেওয়া বোটগুলো। গত ৫ দশকের বাংলাদেশের উন্নয়নের সহযোগী জাপান, এর মাঝে এখানকার সব বড় প্রকল্পে সহযোগিতা করে আসছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। এই অবস্থায় কোস্টগার্ডের কাজকে আরও বেশি গতিশীল করতে এবার সহায়তা হিসেবে দিল ২৪টি রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ। নদীর তীরে আয়োজন বলে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি আইটি সহ অন্যান্য অতিথিরা আসেন দ্রুতগতির মেটাল শার্কে করে। জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইয়াহু হাওয়াকার কাছ থেকে নৌযানগুলো গ্রহণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। জাপান regards Bangladesh as a partner to share and realize this vision. It's my great honor and privilege to a number of accidents happen on passenger vessels, oil tankers and cargo vessels. ২০ মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল এবং ১০ মিটার দৈর্ঘ্যের রেস্কিউ বোটগুলো ৩০ থেকে ৩৫ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। এখন বন্দরের জলসীমায় দস্যুতার হার শূন্যের কোটায় নেমে আসছে, আর জাইকার দেওয়া এই বোটগুলো সে সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। চট্টগ্রামের বন্দর চ্যানেল থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোয় সামরিক বাহিনীর চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে পৌঁছাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে ঢাকা CMH এ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষে অনন্ত সমর ভাস্কর্য সহ নতুন ৪টি স্থাপনা উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেশিয়া, বহিরা বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং স্লিপ ল্যাব। এসবে সেনাপ্রধান বলেন, করোনাকালে আত্ম উৎসর্গকারী চিকিৎসকদের সম্মানে অনন্ত সমরে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। চিকিৎসা শাস্ত্র কিন্তু একটা ডাইনামিক সাবজেক্ট, অ্যান্ড ডে বাই ডে ইটস গেটিং মোর ডাইনামিজম। আমাদের ওই প্রচেষ্টা থাকতে হবে যে সমস্ত উন্নয়ন সম্বন্ধে ওয়াকিবল এবং নিজেদের ওইভাবে ডেভেলপ করা, সো দ্যাট ইফ উই হ্যাভ বেটার ডক্টরস অ্যান্ড বেটার ফ্যাসিলিটিস, ডেফিনেটলি দ্য যশোরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বোরো, বীজতলা, গম, আলু, সরিষা, মসুর সহ শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোরের চূড়ামন কাঠি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। জুয়েল। জেনিফার, আপনাকে জানিয়ে রাখি যে যশোরের যে কটি উপজেলায় সবজির চাষ হয় তার ভিতরে যশোরের সদর উপজেলা অন্যতম। এই যশোরের সদর উপজেলার চুরমনকাঠি, হৈবতপুর, ৭ মাইল সহ এই একটি বড় এলাকায় শীতকালীন সবজি, আগাম শীতকালীন সবজি সহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। কিন্তু এই যে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গত 2 দিন ধরে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে গতকাল 122 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তার আগের দিন 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির কারণে সবজি ক্ষেত, বড় বীজতলা, গমের ক্ষেত, আলুর ক্ষেত, সরিষার ক্ষেত, মসুরির ক্ষেত, সব ক্ষেতে কিন্তু পানি জমে গিয়েছে এবং এই পানি জমে যাওয়ার কারণে সবজি ক্ষেতগুলো এখন খুবই হুমকির মুখে। আমরা কথা বলেছি যশোরের কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগে উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন যে যশোরের 16,730 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের আবাদ করা হয়েছিল। তার ভিতরে প্রায় 5,000 হেক্টর জমি তলিয়ে গিয়েছে এই 2 দিনের বৃষ্টিতে। এছাড়া বড় বীজতলা 7,620 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা রয়েছে, তার ভিতরে 375 হেক্টর জমি বড় বীজতলা করা হয়েছিল, যার 253 হেক্টরই পানিতে তলিয়ে গেছে। গমের ক্ষেত আছে 440 হেক্টর, যার ভিতরে 206 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আলুর ক্ষেত আছে 935 হেক্টর, সেখানে 256 হেক্টর জমির আলু তলিয়ে গেছে। এবং এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে পানির প্রভাবে এই যে সবজিগুলো, এই সবজিগুলোর প্রায় 12 আনা ক্ষতি হয়ে যাবে এবং এই ক্ষতি কোনোভাবেই তারা পুষিয়ে উঠতে পারবেন না। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আগাম যে শীতকালীন সবজিটা করেন সেই সময় কিন্তু বৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং জাওয়াদের প্রভাবে যে ক্ষতিটা হচ্ছে এতে কৃষকরা একেবারে মাঠে মারা পড়বেন এবং তারা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাদেরকে জানিয়েছেন যে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে তারা উদ্যোগ গ্রহণ করবেন। জেনিফার, এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। যশোরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। মাদারীপুরে টানা 2 দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের বীজতলার। লোকসানের মুখে পড়েছেন জেলার কয়েক হাজার কৃষক। এ বিষয়ে আরও খবর জানাতে মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জয়। জেনিফার, টানা 2 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু কৃষকদের মাথায় হাত পড়েছে। অর্থাৎ তারা যে স্বপ্ন দেখেছিলেন যে কয়েক হাজার হেক্টর জমির যে বীজতলা, সেই বীজতলা কিন্তু অনেক অংশে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে বেশ কিছু বীজতলা। এর ফলে যে কৃষকদের যে ব্যাপক ক্ষতি, এটা আসলে পুষিয়ে নিতে তাদের কষ্ট হবে। তারা স্বপ্ন দেখেছিলেন যে এই বীজতলা আর মাধ্যমে তারা ধানের চারা রোপণ করবেন, সেখান থেকে তাদের যে ঋণ এবং ধার দেনা ছিল সেটি পরিশোধ করবে। এই বৃষ্টির কারণেই কিন্তু বীজতলা, অধিকাংশ বীজতলা পানির নিচে রয়েছে এবং বেশ কিছু বীজতলা নষ্ট হয়েছে। আমরা কথা বলেছিলাম যে ঘটমাঝি ইউনিয়নের গৈদি বিল এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে এক্ষেত্রে যদি কৃষি বিভাগ এবং সরকারের পক্ষ থেকে যদি তাদের আর্থিকভাবে সহযোগিতা না করা হয়, তাহলে তারা কিন্তু ব্যাপক ক্ষতির মধ্যে পড়বেন। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বেশ এক ধাক্কা খেতে হবে বলে তারা যেমনটি দাবি করছেন। তারা বারবার বলছেন যে এক্ষেত্রে কি সরকারকে এগিয়ে আসতে হবে, তা না হলে যে কৃষি বিভাগের যে তাদের যে স্বপ্ন এবং তারা যে চাষাবাদ করছেন সেটি কিন্তু ভবিষ্যতে টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে তারা দাবি করেছেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের কৃষি বিভাগের উপপরিচালক মোয়াজ্জেম হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে কোন কোন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং হয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা তৈরি শেষ হলে তারা মন্ত্রণালয়ে পাঠাবেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত তিনি জানিয়েছেন। তবে তালিকার কাজ চলমান রয়েছেন, এখানে এক্ষেত্রে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এই তালিকার কাজ চলমান রয়েছে। কৃষি বিভাগ যেটি বলছে যে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এই টানা 2 দিনের বৃষ্টিতে। এর মধ্যে বিশেষ করে কয়েকশো হেক্টর জমিতে রয়েছে বীজতলা। এই আসলে সামনে যে বোরো ধান চাষ করা হবে, সেই বোরো ধান চাষ করার জন্য যে বীজতলা, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে এই টানা 2 দিনের বৃষ্টিতে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকার যদি এগিয়ে আসে, তাহলে যে কৃষকের যে সামনে ভবিষ্যতের যে দিনগুলো সেটি ভালো কাটবে এবং ধার দেনা যেটি আছেন সেটি পরিশোধ করা সম্ভব হবে বলে কৃষকরা দাবি তুলেছেন। তো জেনিফার, এই ছিল আমার কাছে যে টানা 2 দিনের বৃষ্টিতে যে কৃষকদের বীজতলা নষ্ট হয়েছে তার সর্বশেষ। জেনিফার। মাদারীপুরে টানা 2 দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের বীজতলার, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে এখন সাজ সাজ রব। বর্ণিল সাজে সাজানো হয়েছে হংকংয়ের রাস্তাগুলো। ছুটির আমেজে ভাসছেন পুরো হংকংবাসী। পিছিয়ে নেই জাপানের টোকিও শহরও। ডিস্কো বল আর ফেস্টুনের মতো নানা সজ্জার আকর্ষণে নগরী পেয়েছে এক ভিন্ন মাত্রা। রাতের অন্ধকার আকাশের নিচে রং বেরঙের বাতিতে সাজানো গগনচুম্বী আকাশগুলো যেন এক একটি উজ্জ্বল তারা। শান্ত নদীতে পাল তোলা আলোকিত নৌকা যেন প্রবাহমান দ্বীপের মতো। কোথাও কেউ ছবি তুলছেন পরিবারের সাথে, কেউ বা আবার করোনার সাবধানতা অবলম্বনে মুখোশ পরে ভালোবাসার চুম্বন আঁকছেন প্রিয়তমার ঠোঁটে। আর যারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন তারা মেতে আছেন আপন ভুবনে। এভাবেই বড়দিনকে উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন হংকংবাসী। পিছিয়ে নেই হোটেলগুলোও। অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে লবি, রেস্তোরাঁ, পিলার সহ সব জায়গাতেই লাইট, বল আর গিফটের সমন্বয়ে বড়দিনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষা। আর কাল্পনিক তুষারপাতে আবৃত রেলগাড়ি দৃষ্টি কাড়ছিল সবার। অন্যদিকে পানির ফোয়ারার সামনে বাচ্চাদের খেলাধুলা অথবা সাদা আলোয় সাজানো রাস্তার ধারে সারিবদ্ধ গাছ, কুকুরের গলায় ফ্ল্যাশিং আলোর জমকালো লাইট শো কিংবা শপিং মলের বাইরে বড় পর্দায় হ্যারি পটারের প্রদর্শনী, এই সব কিছুই যেন জাপানিদের বড়দিন আয়োজনের অংশ। উপহার কেনা, টোকিও মল ঘুরে দেখা, মাটি থেকে ধোয়া ওঠার দৃশ্য, এমন সব মুহূর্তগুলোকে মুঠোফোনে ধরে রাখার মাধ্যমে বছরের শেষ ছুটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন যে যার মতো। এছাড়াও বড়দিনের উষ্ণ ছোঁয়া লেগেছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগেও। বর্ণিল আলোয় সেজেছে পুরো শহর। ওমর ইনান, সময় সংবাদ। আবারও দেশের খবর। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে রবি ফসল সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি সরিষা মধু সংগ্রহে বিপাকে পড়েছেন খামারিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের ঘিউরের বালিয়াখোড়া এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ। জেনেভার এই যে ফসলগুলোতে রয়েছে অর্থাৎ সরিষা, এই সরিষা থেকে রবি শস্যগুলো কিন্তু এই জাওয়াদের প্রভাবে ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতিটা যদি আমি আপনাকে একটু দেখাই, যে এই যে জমিটার ভিতরে কিন্তু প্রত্যেকটা ফুল, সরিষার ফুলগুলো কিন্তু একদম নয়ে পড়েছে এবং গাছ সহ কিন্তু নয়ে পড়েছে। যার জন্য কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা আমাকে জানিয়েছে যে এই যে প্রথম ভাগ অর্থাৎ এই সরিষা উৎপাদনের শীর্ষ জেলা মানিকগঞ্জ, এবং কি সেই ক্ষেত্রে এই জেলাতে এখন যেদিকেই তাকানো যাচ্ছিল 3 দিন 4 দিন আগে, সেদিকে কিন্তু হলুদের একটা মাঠের পর মাঠ একটা দৃশ্য চলে এসেছিল। কিন্তু সেই ক্ষেত্রে দুদিনের টানা বৃষ্টিতে কিন্তু তাদের যে ক্ষতিটা একদম সাদিচ্য হয়ে পড়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু নয়ে পড়েছে এবং ফুলগুলো কিন্তু ঝরে পড়ে এবং পচে যাচ্ছে। এটা কৃষকরা বলছে যে এরপরে যদি আবার রৌদ্র উঠে সেক্ষেত্রেও কিন্তু এর ক্ষতিটা আরো সাদৃশ্য হবে এটা। এবং কি সেই সাথে এই প্রত্যেকটা যে মাঠের পর মাঠে কিন্তু টং করে অনেকে যে মৌমাছির যারা খামারি তারাও কিন্তু বসেছে। সেই ক্ষেত্রে খামারিরাও কিন্তু এখানে বিপাকে পড়েছে। অর্থাৎ এই যে মৌমাছিগুলো বের হতে পারছে না, তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই খামারিরা বলছে তাদের যে মৌমাছিগুলো তো কিছু মরে যাচ্ছে এবং কি সেটা হচ্ছে। আর এই যে জমিগুলোতে কিন্তু পানি রয়েছে, এখন পর্যন্ত পানি রয়েছে, যার জন্য কিন্তু অনেক কৃষককে শুনেছি সে ভিতরেও যেতে পারছে না। যার জন্য ক্ষতির পরিমাণটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে ক্ষতির পরিমাণটা তারা নিরূপণ করছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাকে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারকে জানানো হবে। এই যে ক্ষতিটা তাকে কিন্তু আসলে কাটিয়ে উঠতে একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই তো মানিকগঞ্জে কিন্তু শীর্ষ জেলায় সরিষা উৎপাদনের সেই ক্ষেত্রে 37,000 হেক্টর জমিতে কিন্তু এই ফসলটি আসলে করা হয়েছে এবং কি প্রত্যেকটা কৃষকই বলছে যে যাদের কিন্তু উৎপাদন একদম যে উৎপাদন খরচে তুলতে তাদের কষ্ট হবে। এই ছিল আমার কাছে জেনিফার সর্বশেষ অবস্থা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে রবি ফসল সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে, সে বিষয়ে আমাদের মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, অসংখ্য কালজয়ী বাংলা গানের শ্রেষ্ঠা গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদারের জন্মোৎসব পালন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। অনুষ্ঠানটির আয়োজন করেছে নিউ ইয়র্কের গৌরী প্রসন্ন মজুমদার স্মরণ সংসদ। এতে উপস্থিত আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ বিশিষ্টজনরা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, আমরা দেখতে পাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী শহীদ হাসান, তিনি গান পরিবেশন করছেন। এখানকার দর্শকরা সেটি উপভোগ করছে। আমরা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের সঙ্গে এখন কথা বলবো। এই যে আয়োজন হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার জন্মোৎসব, তার যে আহ্বায়ক, তার সঙ্গে আমরা কথা বলবো। বিবিসি বাংলার জড়িতে যে কালজয়ী গান, যে সর্বশ্রেষ্ঠ বাংলা গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই গানের রচয়িতা কিন্তু এই গৌরী প্রসন্ন মজুমদার। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে গান লিখেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যে সবচেয়ে জনপ্রিয় যে গানটি, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রঙিন, এই গানটিরও রচয়িতা কিন্তু এই গৌরী প্রসন্ন মজুমদার। সেই সঙ্গে দেশ মাতৃকা এবং বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নিয়েও জনপ্রিয় একটি গান ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটিরও রচয়িতা তিনি। তো এই আয়োজনের কয়েকজনের সঙ্গে আমি কথা বলবো। প্রথমেই সাংবাদিক ফজলুর রহমানের সঙ্গে কথা বলবো। একটু আয়োজন সম্পর্কে খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন। আমরা আয়োজনের কয়েকজনের সঙ্গে আমি কথা বলবো। প্রথমেই সাংবাদিক ফজলুর রহমানের সঙ্গে কথা বলবো। একটু আয়োজন সম্পর্কে খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন। আমরা কয়েক বছর ধরেই এটা নিয়মিত এই গৌরী প্রসন্ন মজুমদারের জন্মদিন উদযাপন করে আসছি। মাঝখানে এক বছর আমরা করতে পারিনি প্যান্ডামিকের কারণে। আমরা মনে করি প্রতি মুহূর্তে বাংলাদেশের, আমরা যারা স্বাধীন বাংলাদেশের মানুষ, তাদের যে কয়জন মানুষকে প্রতিদিন স্মরণ করা দরকার শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, তাদের অন্যতম হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার। আমরা এভাবেই তাকে স্মরণ করে যাব এবং বাংলার প্রতিটি মানুষকে আমরা আহ্বান জানাবো, আমরা যেন এই মানুষগুলোকে ভুলে না যাই। এই মানুষকে ভোলা মানেই আমাদের মুক্তিযুদ্ধের কথা ভুলে যাওয়া, স্বাধীনতার কথা ভুলে যাওয়া, বঙ্গবন্ধুকে ভুলে যাওয়া, কিন্তু এগুলো ভুলে যাওয়া যাবে না। যদি ভুলে যাই তাহলে আমরা বাঙালি থাকার দাবি করতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ ফজলুর রহমান। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, এই আয়োজনের অন্যতম একজন আয়োজক এবং সংগঠক, যিনি বলছেন যে এইটি শুধু একটি জন্ম উৎসব না, এর মধ্য দিয়ে তারা একটি বার্তা দিতে চাচ্ছেন বাংলাদেশের মানুষকে। গোপাল স্যানাল, একটু বলবেন আপনাদের সেই বার্তাটা কি? ধন্যবাদ সাকি এবং ধন্যবাদ সময় টেলিভিশন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, গৌরী প্রসন্ন মজুমদার আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু এবং এই কালজয়ী গানের স্রষ্টার জন্ম পাবনায়, বাংলাদেশের পাবনায়, ফরিদপুর জেলার গোপালনগরে। আমরা মনে করি তার বাড়িটি উদ্ধার করে এবং সেখানে গৌরী প্রসন্ন মজুমদার একটি স্মৃতি সংসদ গঠন করা এবং বাংলাদেশে গৌরী প্রসন্ন মজুমদারের নামে একটি স্মৃতি মিউজিয়াম করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। জি, গোপাল চ্যানেল, আপনাকে ধন্যবাদ। জেনিফার, আমরা আরও একজন আয়োজকের সঙ্গে কথা বলবো, নিউ ইয়র্কের সংস্কৃতি কর্মী শুভ রায়, একটু বলবেন। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সে কারণেই আজকে আমাদের উদযাপন। সবাইকে শুভেচ্ছা। জি, শুনছিলেন যে একটি প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু এই প্রবাসী অভিবাসী সমাজের মধ্যেও রয়েছে এবং ভেতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসানের গান আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে দেখিয়েছি। তারপরে রথীন্দ্রনাথ রায়, তিনিও গান পরিবেশন করবেন। নিউ ইয়র্কের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা এই গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম উৎসবে উপস্থিত আছেন। এই ছিল আমার কাছে গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম উৎসব থেকে। জেনিফার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম উৎসব পালন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আমাদের সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে 2 টেস্টের জন্য দল ঘোষণার পর পারিবারিক কারণে ছুটি চেয়েছিলেন সাকিব, যা মঞ্জুর করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে ছুটি নিতে হলে আগাম থেকে জ্বালাতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড প্রধান।
এদিকে ৮ ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বিপিএলে অংশ নিতে। এবার দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন পাপন। অফিশিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত দেখি কি কারণ তো একটা কারণ তো দিতে হবে। এটা বিব্রতর কিছু না, এটা আনঅফিশিয়ালি আমরা জানতাম। ব্যাপারটা হচ্ছে কি, আগে এতদিন ধরে সবকিছু আনঅফিশিয়ালি হয়ে আসছে, তাতে করে অনেক কনফিউশন সৃষ্টি হয়। নির্বাচক, টিম ডিরেক্টর, বোর্ড সভাপতি সবাই জানতেন সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না। তারপরও তাকে রেখেই শনিবার দেয়া হলো নিউজিল্যান্ড সফরের জন্য 18 সদস্যের টেস্ট দল। অবশেষে সাকিব যা চেয়েছেন তাই হলো, ছুটি দেওয়া হয়েছে তাকে। সবকিছু জানার পরও কেন এই নাটকীয়তা? টালমাটাল বিসিবি যেন সোজা সাপটা কাজটাই ভুলে গেছে। সাকিবকে ছুটি দিলেও অবশ্য একটা হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড সভাপতি। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে, ব্রেক চেয়েছে। কাজে জিনিসটা কিন্তু এক না, এটা ইনজুরিও না, রেস্টও না। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নাই। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়, তাহলে আমরা পরবর্তী অন্যান্য খেলাগুলা, প্লেয়ারগুলোকে আমরা রেডি করতে পারি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও আলোচনা করেছেন বোর্ড সভাপতি। বেশ কয়েকজন বোর্ড পরিচালকের সাথে বিষয়টি নিয়ে সভা করেছেন তিনি। আসছে বছর 8টি দল অংশ নেবে বিপিএলে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিকের ক্ষেত্রে বিদেশি এবং দেশিদের মধ্যে থাকে বড় ফারাক, সেটাও কমিয়ে আনার চিন্তা রয়েছে বোর্ডের। এবারের আসরে 8টা ফ্র্যাঞ্চাইজি হ্যাজ শোন দেয়ার ইন্টারেস্ট। আমাকে আজকে যেটা জানানো হলো, মানে আজকে যেটা আমি জানলাম যে 8টা ফ্র্যাঞ্চাইজি তারা ইন্টারেস্ট শো করেছে। এখন আমরা দেখব, ওদের সম্পর্কে জানবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। দিস ইজ নাম্বার, ফাইনাল হয়নি এখনো। তারিখ নির্ধারিত না হলেও আসছে বছর জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে বিপিএল। গেল আসরের বড় দুটি গ্রুপের ফ্র্যাঞ্চাইজি এবার অংশ নিচ্ছেন না এমন গুঞ্জনও রয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শঙ্কাই সত্যি হলো। জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই খেলে আসা জাতীয় নারী ক্রিকেট দলের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছে। পুরো দলকেই 14 দিনের আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণে নারীদের সম্মাননা অনুষ্ঠানও স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে থেকে গেল বুধবার দেশে ফেরে জাতীয় নারী ক্রিকেট দল। ঢাকায় আসার পর থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন ক্রিকেটাররা। বাধ্যতামূলক 5 দিনের কোয়ারেন্টাইনের শেষ দিনে বিসিবি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নারী ক্রিকেটারদের, কিন্তু হঠাৎ করেই বাতিল করা হয় সেই অনুষ্ঠান, যেখানে তড়িঘড়ি করে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা হোটেল ত্যাগ করেন। পরবর্তীতে জানা যায় সবশেষ করোনা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন 2 নারী ক্রিকেটার। এমন অবস্থায় পুরো নারী ক্রিকেট দলকে রাখা হয়েছে 14 দিনের আইসোলেশনে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ওনাদের আমরা স্যাম্পল কালেকশন করেছি। এখন পর্যন্ত উপস্থিতি আমরা শনাক্ত করতে পারিনি। এই মুহূর্তে পারবো, আমরা অবশ্যই প্রপার চ্যানেলে চিকিৎসা করতে পারবো। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চলাকালীন শ্রীলঙ্কার বেশ কজন নারী ক্রিকেটার করোনা পজিটিভ হলে মাঝপথে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করে আইসিসি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারাকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। তারা সত্যিই ভালো খেলেছে এবং বিশেষ করে পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলেছে খুবই ভালো খেলেছে। এরপরের যে ম্যাচটা ওটা যদিও অনেক বিশাল ব্যবধানে জিতেছে, তারপরও আসছে জানুয়ারিতে আছে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। ক্রিকেটারদের অসুস্থতায় সেটাও এখন শঙ্কার মুখে। দীপু, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরিব অথচ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিকেএসপি শুরু করেছে দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ। করোনা দীর্ঘবিরতির পর দীর্ঘ 18 মাস পর খুলে দেওয়া হয়েছে দিনাজপুর বিকেএসপি। স্বাস্থ্যবিধি মেনে চলছে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ। ভোর 6টা থেকে শুরু হয় কোচদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ। মিরপুর এবং ঢাকা বিকেএসপির পরেই দিনাজপুর বিকেএসপির সুইমিং পুল বলে দাবি কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
50 মিটার সুইমিং পুলে দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক শান্তরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাঁতারুদের স্বপ্ন পূরণে দিনাজপুর বিকেএসপিতে শুরু হয়েছে দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ। উন্নত অবকাঠামো, সুন্দর পরিবেশ, সঙ্গে রয়েছে সঠিক গাইডলাইন। বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিংয়ের ওপরে কোচরা জোর দিচ্ছেন। ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি সুইমিং পুলে শিখছে সাঁতারের কৌশল। ক্ষুদে সাঁতারুদের লক্ষ্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে সুনাম বয়ে আনা। বাড়িতে গিয়ে সেরকম প্র্যাকটিস ফ্যাসিলিটি পাইনি, এখানে এসে মনে হচ্ছে একটু পিছায় পড়ছি। আমরা আশা করি এখানে প্র্যাকটিস করে খুব শীঘ্রই উন্নতি করতে পারবো। আমরা এই জায়গায় আসার পরে দেখি এই জায়গায় অনেক সুন্দর পানি হয়েছে সুইমিং পুলের, আরও এই জায়গায় অনেক ডিসিপ্লিন সুন্দর। আমাদের স্যাররা অনেক কিছু শেখায় আমাদের। আমার মেন ইভেন্ট ব্যাক স্ট্রোক, আমি ব্যাক স্ট্রোক করতেছি। তারপর আরও যে ইভেন্ট আছে স্যাররা সবগুলোই করাচ্ছে। ভবিষ্যতে সামনে আরও ভালো করব, ন্যাশনাল পর্যায়ে প্র্যাকটিস করব, ন্যাশনাল পর্যায়ে ভালো কিছু করার চেষ্টা করব। করোনার কারণে ফিটনেস ঘাটতি দেখা দেওয়ায় প্রাথমিক পর্যায় থেকে প্রশিক্ষণ শুরু করতে হয়েছে। ছেলেরা 18 মাস, প্রায় 20 মাসই বলা চলে, সুইমিং বা যে কোনো প্রশিক্ষণ থেকে দূরে ছিল, যে কারণে ওদের বডি কন্ডিশন অনেক নিচের দিকে নেমে গেছে বা লো লেভেলে আছে, যেটা হাই করতে, ইনক্রিজ করতে আপনার প্রাথমিক পর্যায় থেকে আমাদের শুরু করতে হচ্ছে। এখন আমরা প্রথমেই শুরু করছি মূলত টেকনিক্যাল বিষয়গুলি, তারপর বডি ফিটনেস, ইন্ডুরেন্স, এইসব বিষয়গুলি। তারপর আস্তে আস্তে আমরা মূল কার্যক্রমে যাব। দিনাজপুর সুইমিং পুলটা ঢাকা জাতীয় মিরপুরের যে সুইমিং পুল কমপ্লেক্স আছে, ঢাকা বিকেএসপিতে সুইমিং পুল আছে, তারপরে বলা চলে আমাদের এটার অবস্থান। এটার পানির অবস্থা এখন আমাদের ইন্টারন্যাশনাল কোয়ালিটি, সুইমিং পুলের স্ট্যান্ডার্ডও ইন্টারন্যাশনাল মানের, যার কারণে আমরা আমাদের প্রশিক্ষণের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। দিনাজপুরে প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য ঢাকা বিকেএসপির মাধ্যমে হাই পারফরমেন্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় বলে জানালেন বিকেএসপির এই কর্মকর্তা। ট্রেনিং এবং পড়াশোনা স্বাস্থ্যবিধি মেনে মনিটর করা হচ্ছে। বেসিক ট্রেনিং শেষে ভালো প্রশিক্ষণার্থীদের ঢাকা বিকেএসপিতে প্রেরণ করে পরবর্তীতে তাদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য হাই পারফরমেন্স ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ট্রেনিং প্রদান করা হয়। বর্তমানে দিনাজপুর বিকেএসপিতে সাঁতার ডিসিপ্লিনে 39 জন প্রশিক্ষণার্থী আছেন। সময় সংবাদ, দিনাজপুর। পাহাড় নদীর টিলায় ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয়। বর্ষার রূপ আর লাবণ্যের পর শীতের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মোড়ানো চা বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে যান পর্যটকরা। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। শিশির ভেজা শীতের সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবুজের বিশাল এই বিস্তারে ঘেরা সারি সারি চা বাগানের একটি পাতা দুটি কুড়ির অপূর্ব সম্মিলন। দৃষ্টি সীমানা জুড়ে কেবলই প্রশান্তি। সেই সঙ্গে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি পথ বেয়ে নেমে এসেছে ক্ষীণ স্বচ্ছ জলের ছড়া। 4 কিলোমিটার দূরত্বের ছড়া পাহাড়ের গা বেয়ে সাপের মতো এঁকে বেঁকে নেমে এসেছে নিজস্ব ভঙ্গিমায়। বুক জুড়ে তার কালো পাথরের মহিমা। শীতের শুরুতেই শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে ঢল নেমেছে প্রকৃতিপ্রেমীদের। এখানের পুরনো গাছগুলো অনেক ভালো লাগছে। এখানে মুক্ত বানর দেখেছি। এক কথায় অসাধারণ সুন্দর প্রকৃতি এবং পরিবেশ। এখানে প্রাকৃতিক এবং জীববৈচিত্র্য অসাধারণ কম্বিনেশন আছে। ঢাকা শহরের কোলাহল ছেড়ে এরকম সুন্দর জায়গা তো আসলে প্রকৃতির কাছাকাছি আমরা পাই না ঢাকায়। পরীক্ষা শেষে সবাই একসাথে ঘুরতে এসেছি। দাঁড়াবো না, অনেক ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পর পর্যটকদের কেনাকাটার জন্য রয়েছে বৈচিত্র্যপূর্ণ পাহাড়ি, ত্রিপুরা, মণিপুরী সম্প্রদায়ের হাতে তৈরি কাপড়ের একাধিক স্টল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। পর্যটকরা যাতে সুন্দর নির্বিঘ্নে ঘুরতে পারে, তাদের সেফটি সিকিউরিটি আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দেশি বিদেশি 62টি চা বাগান ও অর্ধশত পর্যটন স্পট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।